আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রীরা যারা নতুন এই ক্লাসে জয়েন করেছো, যারা পুরনো এবং আমার সঙ্গে এতদিন ধরে ক্লাস করছো, তাদের প্রত্যেককেই বলি যে তোমাদেরকে কথা দিয়েছিলাম দ্রুত ইংরাজি আমরা শিখবো। তো সেই চ্যালেঞ্জটা আমি একা নিলে হবে না, সেটা একটা চ্যালেঞ্জ যে আমরা দ্রুত শিখবই, এবং সেই চ্যালেঞ্জটা তোমাদেরকেও নিতে হবে। এবং চলো আমরা অনেক সহজে, অনেক দ্রুত যাতে ইংরেজি শিখতে পারি, সেটা আজ থেকে আমরা শুরু করছি। এই যে আজকে প্রথম দিন, এবং তোমরা গুনতে থাকো। এই চ্যালেঞ্জটা আমি নিলাম এবং এই চ্যালেঞ্জটা তোমরাও নাও। আমরা সকলে মিলে, আমরা একত্রে আমরা দ্রুত ইংরেজিটাকে শিখব। দেখো, আমার জীবনে এবং আমাদের থেকে যারা আগের জেনারেশন, তাদের সকলের ক্ষেত্রেই, আমাদের ক্ষেত্রে একটা কি থাকে, যে ইংরাজি যেন একটা বাঘ ভাল্লুক ভয়ের ব্যাপার। ইংরাজিটা নিয়ে দুর্বলতা যেন প্রত্যেকেরই আছে। আরে কেন থাকবে না? ইংরাজি তো আমাদের মাতৃভাষা কখনোই নয়। আমরা যারা বাঙালি, আমরা যারা মূলত ইন্ডিয়ান, তার আমাদের তো মাতৃভাষা ইংরাজি নয়। তাহলে আমাদের সেই দুর্বলতার জায়গা যদি আমাদেরকে কেউ ভালো করে শিখিয়ে দেওয়ার না থাকে, বুঝিয়ে দেওয়ার না থাকে, তাহলে তো সেটা আরো বেশি হয়ে যায়। তাহলে এই জায়গাটাকে কাটানোর জন্য আগে থেকে যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে সেই জিনিসটাতে তো আমাদের হাত দিতেই ভয় লাগবে। তাহলে আমার এই জায়গাটা অনেক দিনকার একটা বলতে পারো যে মনোভাবও ছিল, যে না, অন্তত এই জায়গাটাতে আমি কিছু কাজ করব, যাতে ছাত্রছাত্রীরা এই ভয়টা কাটিয়ে উঠে। আমরা হয়তো ব্রিটিশদের মতো ইংরাজি বলতে বা অতটা দক্ষ হয়তো আমি নইও, আমি অত পণ্ডিত মানুষ নইও, কিন্তু আমি চেষ্টা করব যে একেবারে সাধারণ ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে, অনেক মানুষ আছে যারা ইংরাজি নিয়ে অনেক দুর্বলতা বা ভয়ে রয়েছে, আমরা আজকে সেই সহজে সেটা শিখব। দেখো, একটা জিনিস যদি আমরা বলি, যে প্রথমে দেখো, ক্লাসের প্রথমে একটা কথা বলে রেখে দিচ্ছি, আমার ক্লাসে কিন্তু আমি কথা বলে বলে বোঝানোর চেষ্টা করি ছাত্রছাত্রীদের। যতটা লিখি তার থেকে বেশি বলে বুঝিয়ে চেষ্টা করি সাবজেক্টটাকে বোঝানোর। কাজেই আমার কিন্তু এইটুকু সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে, ওই রকম ভাবে কিন্তু আমি ক্লাস করতে পারি না। কোনো ক্লাস বড় হয়ে যায়, কোনো ক্লাস ছোট হয়। কথাগুলো তোমরা মন দিয়ে অন্তত শুনো ক্লাসটা শেষ পর্যন্ত। আমি এইটুকু চেষ্টা করি, বিভিন্ন রকম উপায়ে আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। বেশি কথা বাড়াবো না, চলো ক্লাসটার মধ্যে যাই। তো আমরা কি টার্গেট নিয়েছি? আমরা সহজে দ্রুত ইংরাজি শিখব। ঘটনা হয় কি, যে আমরা যখন বাংলা ভাষায় কথা বলি একদম শিশু বয়স থেকে, এইগুলো জানাটা খুব দরকার। সেটা কি, যে এই যখন আমরা বাংলাতে কথা বলছি, মা আমাকে খেতে দাও, আমি খেলতে যাব, আমি স্কুলে যাব, আমি বাড়ি আসব, এই কথাগুলো মানে একেবারে শিশু অবস্থা থেকে কি আমরা গ্রামার বই থেকে শিখি? না, আমরা বলতে বলতে শিখে যাই। কিন্তু ইংরেজিটা যখন আমরা শিখতে যাই, তখনই আমাদের চোখের সামনে চলে আসে একটা বই, একটা বই, একটা স্কুল, একটা ক্লাস। সেখানে গিয়ে আমরা সেইটাকে পড়ছি, অক্ষরগুলো লিখছি, লিখতে লিখতে নানান রকম ভাবে মাথার মধ্যে সবকিছু জট পাকিয়ে কেমন যেন একটা হয়ে যায়, এবং সব শেষ পর্যন্ত যেন আমি ঠিক আয়ত্ত করে উঠতে পারি না। তাহলে আসল যদি গুপ্ত জায়গাগুলো, যে দ্রুত শেখবার জন্য যে গুপ্ত গুপ্ত জায়গাগুলো আছে, সহজ সহজ জায়গাগুলো আছে, সেগুলো যদি আগে জানি, সেটা কেমন হয়? এই ক্লাসে কিন্তু আমি ডিটেল তোমাদেরকে গ্রামার শেখাতে বসছি না, গ্রামারের ক্লাস আমি আলাদা নিচ্ছি। সেই গ্রামারের ক্লাস অবশ্যই তোমরা ফলো করো। এই চ্যানেলে লার্ন ইংলিশ প্লে লিস্ট আছে, সেই লার্ন ইংলিশে পরপর পরপর সমস্ত গ্রামারের ক্লাস আমি পরপর দেওয়া আছে, এবং এখনো নেই আমি। কিন্তু এই ক্লাসটা কিসের জন্য? এই ক্লাসটা যারা মোটামুটি তোমরা ধরো এই মাধ্যমিক কমপ্লিট করেছো, কি ধরো এইচএস পরীক্ষা কমপ্লিট করে উঠেছো, কি ক্লাসের পরীক্ষা দিয়ে উঠছো, এবং সাধারণ মানুষ যাদের গ্রামার নিয়ে বা ইংরাজি নিয়ে একটু সমস্যা আছে, তাদের জন্য দ্রুত আমরা শিখব। তা এইটা করতে গেলে আমি দেখলাম যে সহজ জায়গা কোন জায়গাগুলো, যে কোন জায়গাটা আদপে আমাকে একটি ইংরেজি বাক্য লেখবা পর্যন্ত যেতে সাহায্য করবে। তাহলে সেই জায়গা আমি আগে শিখব, আমি আগে দ্রুত তৈরি হয়ে নেব, ব্যালেন্স অংশ কি করব আমি তার সাথে সাথে শিখে নেব। ঠিক আছে? দেখো তো এই জিনিসটা করতে গেলে কি কি সমস্যা তৈরি হচ্ছে, এটা দেখো। এই জন্য এটা লিখে রেখেছি, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এইভাবে। ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন, English is
preeminently the language of exchange and communication. But being a foreign language, students face immense difficulty to grasp it. আচ্ছা, এই অবধি যে আমি পড়লাম, একটা জিনিস বুঝতে পারছো? কি কটর মটর কানের মধ্যে হলো? অনেকেই হয়তো বুঝতে পারলে, ভাবটা বুঝতে পারলে, কিন্তু এবার চলো তো দেখি যে আমি যদি এই যারা যারা একটু একটু মানে ক্লাসে এগিয়েছো, এই মাধ্যমিক পর্যন্ত এসে গেছো, হ্যাঁ, তাদের আনসিন সিন রাইটিং করতে গেলে কত সমস্যা, এইচএসেও তাই, কম্পিটিটিভ এক্সাম গুলোতেও একই রকমের ব্যাপার। কোন জায়গাটা আসল জায়গাটা, শুরুটা হচ্ছে কোথা থেকে? একটা শিশু প্রথম মা বলতে শিখছে, বাবা বলতে শিখছে, ছোট ছোট করে কথা বলতে শিখছে, সেগুলো কিসের থেকে শুরু হচ্ছে? দেখো, ইন্দা বলে আমি হয়তো উচ্চারণ করতে পারলাম, এজ কথাও নাই আমি উচ্চারণ করতে পেরেছি। দেখো তো এই জায়গাটা উচ্চারণ করতে গেলে কটর মটর হয়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে। কি করে উচ্চারণ করব যদি আমি বলে না দিতাম? এমন অনেকেই আছে হয়তো যে এইটা বানান করতে পারছো না। কেন বানান করতে পারছো না? গ্লোবালাইজেশন। আরে তাকে কাকে বলে সে তো পরে হবে, আগে তো দেখো তারপরেরটা কি? প্রিমিনেন্টলি। আচ্ছা, কি লেখা রয়েছে? PREEMINENTLY। আচ্ছা, এই অবধি পরপর বসিয়ে পড়েছি, তারপর আর তো পারছি না। ল্যাঙ্গুয়েজ কথাটাও নাই আমি জানি, চিনি, অনেকদিন ধরে শুনছি, পেরেছি। এক্সচেঞ্জও নাই পড়েছি, কিন্তু অনেকেই জানে না EXCHANGE এসব পাশে বসালে কি ঘটে, পারছি না। আচ্ছা, এটা দেখো COMMUNICATION। আচ্ছা, আমি যদি এরকম একটা কিছু লেখা রয়েছে, সেই লেখা থাকাটাকে আমি এরকম অক্ষর পরপর উচ্চারণ করতে থাকি, তাহলে ও লেখা আমার পড়া শেষ হবে না বোঝা শেষ হবে? আমি তো বানানটার মানে সেই যে লেখাটা রয়েছে তার মানে বোঝা তো অনেক দূরের কথা, আমি তো পড়তেই পারছি না। তাহলে এইটা রেখেছি, এবার আমি তোমাদের মানেটা যদি বলে দিই, সেটা কি? ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়ন, এই সারা পৃথিবী ব্যাপী যে বিশ্বায়ন চলছে, সবাই সবার সঙ্গে মিলেমিশে সমস্ত ছড়িয়ে যাচ্ছে, ভাবের আদান প্রদান, সমস্ত কিছু আদান প্রদান করছে এক দেশ থেকে এক দেশে। এই গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ মানে ইংরাজি ইজ প্রিমিনেন্টলি, মানে এটা সর্বপ্রধান ধরনের, সর্বপ্রধানত দ্য ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা, ফর এক্সচেঞ্জ মানে আদান প্রদানের, অ্যান্ড কমিউনিকেশন, এবং ওই যোগাযোগ বলো, কমিউনিকেশন মানে কি? ওই তথ্য আদান প্রদান, ভাবের আদান প্রদান, এই সমস্ত কিছু একটা মাধ্যম, প্রধান মাধ্যম কি? ইংরাজি। বাট বিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেহেতু ওটা একটা বিদেশি ভাষা, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফেস মানে মুখোমুখি হয় ইমেন্স ডিফিকাল্টি, ভীষণ পরিমাণে সমস্যার, টু গ্রাস্প ইট, মানে এটা একটা বোধগম্য করতে, বুঝতে প্রচন্ড সমস্যা হয় ছাত্রছাত্রীদের। সেটাই তো আমাদের এই ক্লাসের বিষয়, তাই না? সেই জন্য এই অংশটাকে তোমাদেরকে রেখে দিয়েছিলাম। তাহলে এটাকে আমরা প্রথম ক্লাসে কি, প্রথম অংশটা থেকে কি সমস্যা ফেস করলাম, এটাই আসল সমস্যা। সেটা কি? অক্ষর আর উচ্চারণ। অক্ষরগুলো তো জানি, ABCDEFGH, ঠিক আছে, IJKLMNOP QRSTUVWXYZ, অক্ষরগুলো তো আমরা পড়েছি। এই অক্ষরগুলোতে কি কি উচ্চারণ হয় সেগুলো কি সবাই আমরা ভালো করে জানি? আচ্ছা, তাও না হয় অনেকটাই জানি। এই অক্ষরগুলো যখন পাশাপাশি বসবে, একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে বসছে, ঠিক আছে, ধরা যাক যে কল, ক ল, কল, দুটো অক্ষর বাংলায় বলে দিলাম। আচ্ছা, এইটার সঙ্গে যখন ইংরেজিতে ঠিক এরকম ভাবে অক্ষর তৈরি হবে, তখন এই অক্ষরগুলো পাশাপাশি বসে তার ঠিক কি কি সাউন্ড হয় মুখ দিয়ে, একটা অক্ষর উচ্চারণ করতে পারছি, কিন্তু
একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর যখন পাশাপাশি বসছে, বসে কত ধরনের উচ্চারণ হয় সেগুলো কি সবটা আমরা জানি? আর গন্ডগোলটা হয় আমি যদি উচ্চারণই না করতে পারি, তাহলে তো আমাকে আমার ভাষাটা নিয়ে এগোনোটার প্রথম ওই যে গোড়াটা, শিকড়টা, সেটাই খারাপ হয়ে থাকলো। বুঝতে পারছো আমি কোন জায়গাটা থেকে তোমাদেরকে আমি মেন মেন জায়গাগুলোকে ধরবো, ধরে দ্রুত শিখে নেব। তাহলে আমাদের আগে দরকার যেটা, এইভাবে কখনো ভেবেছো যে আসলে আমরা যে উচ্চারণগুলোই না পারি, তাহলে আমরা লিখবই বা কি, বুঝবই বা কি? তাহলে অক্ষরের সাথে অক্ষর বসে কি তৈরি হয় আমরা জানি, শব্দ তৈরি হয়। ভালো কথা, ইংরেজিতে কি বলছে সেটাকে ওয়ার্ড বলছে, ঠিক আছে, সেও নয় আমরা জানি, অনেকেই জানি। এবার দেখো BALL, বল, এই যে বল কথাটা তৈরি হলো, ঠিক আছে, এটাতে কি বসলো, অক্ষরগুলো পাশাপাশি বসলো, তাই একটা বল তৈরি হলো, বল কথাটা তৈরি হলো। তাহলে এইরকম ভাবে শব্দগুলো যখন এইটা একটা শব্দ তৈরি হলো, ঠিক আছে। এই প্রসঙ্গে তোমাদেরকে আমি বলি যে উচ্চারণের জন্য আমার অলরেডি ওই লার্ন ইংলিশের প্লে লিস্টে একটা ডিটেল ক্লাস অক্ষর এবং উচ্চারণ এর উপরে আমার নেওয়া আছে। সেই ক্লাসটা ডিটেলে পারলে এর মধ্যে দেখে নাও তোমরা, ওটা একদম ডিটেলে করিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলি, ওটা এমন একটা বই থেকে আমি করিয়েছি যে বইটা হয়তো এখন আর পাওয়া যায় না, মানে হার্ড কপিতে, আমি আমার কাছে সংগ্রহে আছে, সেই অনুযায়ী তোমাদেরকে ওটার থেকে করিয়ে দিয়েছি। আগামী ক্লাসে এইটার ব্যাপারে, এই যে উচ্চারণ আর অক্ষর, এই উচ্চারণ আর অক্ষরের ওপরে আমি আবার একটা স্পেশাল ক্লাস নিতে চলেছি, কারণ এই জায়গাটা হচ্ছে শিকড়, শিকড় না থাকলে গাছ গাছ থাকবে না। উচ্চারণই যদি করতে না পারি, ময়ের উচ্চারণ যদি আমরা বাংলাতে গ করি, তাহলে কোনো উচ্চারণ মানে শব্দ বোঝাতে পারবো কি? কয়ের উচ্চারণ যদি জ করি, তাহলে উচ্চারণটা কি ঠিক হবে? হবে না। তাহলে আগে ওইখানটা ঠিক করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই যে শব্দগুলো তৈরি হচ্ছে, তাহলে শব্দগুলো পাশাপাশি বসে বাক্য তৈরি হচ্ছে। আমি যদি এইভাবে বলি, আমি ভাত, স্কুল, জুতোর ফিতে, মোজা, পিঠের ব্যাগ নিয়ে বাড়ি ফিরবো, যাব, কোনো মাথা মুন্ডু হলো না, কোনো মাথা মুন্ডু হবে না, কিচ্ছু বোঝা যাবে না। আবল তাবল কথা বলবে, পাগল কথা বলছে, মাথা খারাপ হয়ে গেছে, এই সমস্ত বলবে। হ্যাঁ, এ কি তুই উল্টো পাল্টা বলছিস কেন, এরকম বলবে। কারণ বাক্যের মধ্যে ওই যে বাক্যটা বললাম, ওটার মধ্যে কি করতে হবে, শব্দগুলো পরপর এমন ভাবে বসতে হবে যাতে তুমি যেটা বোঝাতে চাইছো সেটা যাতে বোঝাতে পারো, সেইটা আগে হতে হবে। তাহলে শব্দগুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে, পাশাপাশি রাখতে হবে, যাতে আমার বাক্যের মানেটা বোঝায়। আর এই মানেটা কি বোঝায়, আমি স্কুল যাব, আমি ভাত খেয়ে স্কুল যাব, এই কথাটা বলবার সময় যদি আমি বলি যে আমি ভাত খেয়ে স্কুল গিয়েছিলাম, তাহলে যাব মানে আমি তেড়ে আসবে, হ্যাঁ তুই স্কুল গিয়েছিলি মানে তুই তো যাবি সবে। তাহলে কি দরকার পড়লো এখানে, সময়। আর কি দরকার পড়লো, যাওয়া নামক ওই কাজ, এই জিনিসটা দরকার। দেখো কি কি মেন জিনিস দরকার পড়ছে বাক্যের। কে, আমি, কোথায় যাব, স্কুলে যাব নাকি গিয়েছিলাম নাকি যাচ্ছি, কোনটা? তাহলে কি কি দরকার পড়লো বাক্যের মধ্যে, দেখছো এই কিছু কিছু অংশ দরকার পড়লো। তাহলে আমাকে দরকার পড়লো, আমি একটা যে মানুষটা যাবো স্কুলটাতে, আচ্ছা তুমি কলেজে যাবে, তাহলে তুই একটা অংশ, যাবে একটা অংশ, কোথায়, কলেজে। তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো দিয়ে বাক্যটা তৈরি হচ্ছে। এর সঙ্গে আরো আরো অনেক জিনিস জুড়ে যেতে পারে, সেগুলো এক্সট্রা। আসল আমি দেখবো এখানে বাক্যের যে পয়েন্টটা, ভিতরটা, ওই ভিতরের আসল অংশটাকে যদি আমি একদম সলিড ভাবে তৈরি করে নিই, তাহলে ব্যালেন্স আশপাশে সব জুড়ে দেবো এক্সট্রা জিনিসগুলো। কিরকম জুড়ে দেবো, আমি নীল জামা পরে স্কুলে যাব, আমি নীল জামা পরে, এক্সট্রা অংশ। আমি মেন অংশটা কোনটা, আমি স্কুলে যাব, এটা হচ্ছে মেন অংশ। তাহলে আমি নীল জামা পরে, এটা এক্সট্রা অংশ, ঠিক আছে। তাহলে এরকম এক্সট্রা এক্সট্রা। আচ্ছা, আমি নীল জামা পরে জোরে জোরে দৌড়তে দৌড়তে স্কুলে যাব, এক্সট্রা অংশ। মেন অংশ কোনটা, আমি স্কুলে যাব, ওইটা বানাতে হবে। ওইটা যদি আমি বানাতে পারি, ওইটাকে যদি গঠন করতে পারি, তাহলে ব্যালেন্স অংশগুলো আমি জুড়ে দিতে পারবো।
তাহলে এই ব্যালেন্স অংশ মানে একটা বাক্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে। কি থাকে? একটা বাক্যের মধ্যে অনেক পার্ট থাকে। কি কি দেখো, এই এক্ষুনি বললাম আমি নীল জামা পরে জোরে জোরে দৌড়ে স্কুলে যাব। ওকে, তাহলে এর মধ্যে কি কি রয়েছে? আমি, আচ্ছা জামা তো হলো, কেমন জামা? নীল জামা হলো। আচ্ছা কি করলাম? জোরে জোরে, কেমন করে সে দৌড়চ্ছে? না জোরে জোরে দৌড়ে বা জোরে জোরে হেঁটে। শুধু হাঁটলে হবে না, আবার সেটা কেমন কেমন হাঁটা? জোরে জোরে হাঁটা, জোরে জোরে হেঁটে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, একটা দিক নির্দেশ করছে, স্কুলে গিয়ে পৌঁছচ্ছে, স্কুলে যাচ্ছে। তাহলে এইগুলো দেখলে এক একটা পার্ট, কিন্তু মেন অংশটা কোনটা পড়ে থাকলো? মেন অংশটা আবার ছেকে তুলে নাও। আমি স্কুলে যাব, বা আমি স্কুলে যাই, বা আমি স্কুলে যাচ্ছি। টাইম, একটা টাইম মেনশন করছে, ওটা খুব দরকার। তাহলে কি দরকার পড়ছে? একটা কেউ যে কিনা সেই কাজটা করছে, একটা যে কোনো ব্যক্তি হতে পারে, যা কিছু হতে পারে, এবং একটা কাজ সেটা, আর সেই কাজটা কখন ঘটছে, এটা। এই হচ্ছে একদম বাক্যের, বলতে পারো যে পরমাণুর যেমন নিউক্লিয়াস, কোষের যেমন নিউক্লিয়াস থাকে, এও ঠিক ওই রকম একদম পয়েন্টটা, বৃত্তের একদম সেন্টার পয়েন্টটা হচ্ছে কোনটা? এই দুটো অংশ। কি কি সেই অংশ? বাক্যের মধ্যে এই যে পুরোটা আমি বললাম, এই অংশগুলো আবার কিরকম কিরকম থাকে। আমরা বাংলাতে কি বলেছি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অপ্রয়, ক্রিয়া, এই ধরনের আমরা পার্ট, বাক্যের এক একটা পদ পড়েছি। হ্যাঁ, তাহলে এগুলো পদগুলোর বিভিন্ন রকম অংশ আছে। আমি তোমাদেরকে বলেইছি, এখানে আমি গ্রামার বই ধরে ধরে গ্রামার পড়াতে বসিনি, কারণ এইখানটাতেই হয়ে যায় বাচ্চাদের গন্ডগোল, অনেকেরই গন্ডগোল হয়ে যায়। আরে গ্রামার বই এত মোটা, সেটা পড়ে পড়ে শেষ করতে হবে, সেটা স্কুলে বা কোথাও টাস্ক দেবে, সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তা আমি আর বলবো কখন, শিখবো কখন? মাথাটাই খারাপ। ঠিক আছে, ওই সমস্ত করতে করতে সব খিচুড়ি হয়ে সামনে এসে গেছে পরীক্ষা। ওরি বাবা, তাড়াতাড়ি মুখস্থ করে রাইটিংটা লিখে দিয়ে চলে এসো, তাড়াতাড়ি রাইটিং লেখো, রাইটিংটা মুখস্থ করে লিখে চলে এসো। না, আমি এইভাবে পারছি না, আমি এইভাবে তোমাদেরকে পারছি। আমি মনে করছি আমি যতটা চেষ্টা করছি, এই পদ্ধতিতে একবার চেষ্টা করে দেখাই যাক না। ট্রাই করো, তোমরাও চ্যালেঞ্জ দাও, আমিও চ্যালেঞ্জ দিয়েছি, বললাম না? তাহলে কি দেখছে? বাক্যের অনেকগুলো পার্ট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ঠিক আছে, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা স্যার, এইগুলো তো আমরা বাড়িতে অনেক ছোট থেকে পড়েছি, জানি, এই ব্যাপারগুলো তো বুঝেছি। ভালো কথা। অনেক ছাত্রছাত্রী আছে বলে, আরে আরে ছাড়ুন, অত বকতে হবে না, আসল কথাটা বলুন। না, পারবো না। ওই প্রথমেই বলেছি, আমি বুঝিয়ে বুঝিয়ে যারা একদম সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, যারা ইংরেজিটাকে ভালো করে তৈরি করতে চাইছেন বা চাইছেন দ্রুত, তাদের জন্য এই ক্লাসটা করছি আমি। যেটুকু দরকার দ্রুত লিখবো আমরা, দ্রুত পড়বো আমরা, সেই জায়গাটা যেতে চাই। দেখো, এইগুলো বাক্যের মধ্যেকার কিছু কিছু অংশ, কিছু কিছু অংশ, যে অংশগুলো কিন্তু আমার সব বাক্যে লাগে না। আমি যেমন বললাম যে আমি নীল জামা পরে সাইকেল চেপে বা দ্রুত হেঁটে স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি হতে পারে, অফিসে যাচ্ছি হতে পারে, যা কিছু একটা হচ্ছে। তাহলে এই এর মধ্যে আমি এই নীল জামাটা কথাটা বাদ দিতেই পারি। আমি বলতে পারি আমি জামা পরে যাচ্ছি, তাহলে নীল কথাটা বাদ হয়ে গেল। ঠিক আছে, তেমনি আমি এটাও বলতে পারি যে আমি জামা পরে কথাটা ছেড়েই দিলাম, আমি অফিসে যাব, এই কথাটা বলতে পারি, বা আমি অফিসে যাচ্ছি, এই কথাটা বলতে পারি। তাহলে সব কটা জিনিসই যে জোরে জোরে দৌড়ে হেঁটে স্কুলে যাচ্ছি বা না, বলতে পারি যে আমি নীল জামা পরে আজকে অফিসে যাব, এটাও বলতে পারি। জোরে জোরে কথাটা প্রয়োজন পড়লো না। তাহলে এক একটা বাক্যে এক একটা জিনিসের প্রয়োজন পড়ে, এক একটা বাক্যে পড়ে না। সব বাক্যেই যে এই বাক্যের যে অংশগুলো বললাম, এই বাক্যের অংশগুলো যে সব বাক্যেই দরকার পড়ে, তা নাও হতে পারে। ঠিক আছে, তাহলে কিছু কিছু অংশ দরকার অবশ্যই পড়ে, সেই সব অংশগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখানে গ্রামার শিখতে বসিনি, আমরা দ্রুত ইংরাজি শিখতে বসেছি। গ্রামারটা না হলে ইংরাজিটা শিখবো কি করে? সেই জন্য যেটুকু অংশ দ্রুত আমাদের বুঝে নেওয়ার দরকার, সেইভাবে আমরা এগোচ্ছি। এ বাদে প্রকাশ ভঙ্গি অনুযায়ী আবার বাক্য অনেক রকমের হয়। কিরকম? দেখো, আমরা সাধারণ কথা বলি, মাঠে কি বলে, তোমার নাম কি যদি কেউ জিজ্ঞাসা করে, আমার নাম এই।
আমি স্কুলে যাই, আমি ভাত খাই, ঠিক আছে, আমি পড়াশুনো করি। এটা সাধারণ বর্ণনামূলক বাক্য। এর বাদে আমরা কি করি? প্রশ্ন জিজ্ঞাসা করি, করি না? প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন আছো, তোর নাম কি, নানান ধরনের প্রশ্ন আছে। তাহলে এই যে সাধারণ বর্ণনামূলক বাক্য, এগুলোকে কি বলছে? সাধারণ বাক্য। ধরেই নাও না, মাথার মতো ওটাই রেখে দাও, হ্যাঁ, সাধারণ কথা বলার বাক্য, ঠিক আছে। আচ্ছা, এর বাদে কি থাকছে? প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যে কি করা হয়? প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এর বাদে আর কি করা হয়? আমরা আদেশ করি, হুকুম করি, এই ওখানে যায়, এখানে আয়, আমাকে একটু জল দেবেন, অনুরোধ করি, হুকুম করি, আদেশ করি, এই ধরনের কাজগুলো করি। এই বাক্যগুলোকে এইভাবেই ধরে রেখে দাও। আদেশ করার বাক্য বা হুকুম করার বাক্য বা অনুরোধ করার বাক্য বাংলাতেই মনে রেখে দাও। সবসময় ইংরেজি এই টার্মগুলো আমি দেখিয়ে রেখেছি, কিন্তু এগুলো মনে রাখতে হবে এমনটা না। গ্রামারে যদি ওটা লিখতে বলে তখন। আর এখন আমরা কি করতে বলেছি? ইংরাজি লিখবো, ইংরাজি পড়ে বুঝবো, এই কাজটা করব, বলারও চেষ্টা করব, ঠিক আছে। তার জন্য কি এই অংশগুলোকে বলে, কিন্তু তুমি বাংলাতেই মনে রেখে দাও। সাধারণ বাক্য, প্রশ্ন করার বাক্য, অনুরোধ হুকুম করার বাক্য। এ বাদে আমরা কি করি? আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক, তুমি অনেক বড় মানুষ হও, এই ধরনের যে ইচ্ছা প্রকাশগুলো করি, এগুলোকে কি বলে? ইচ্ছা প্রকাশ করা, কামনা, বাসনা, এই সমস্ত, ওই তোমরা বলো না উইশ করা, এই ধরনের বাক্য, ঠিক আছে। এর বাদে আমরা আর কি করি? উচ্ছ্বাস প্রকাশ করি, ইয়া আমি হচ্ছে দারুণ রেজাল্ট করেছি, আরে ভাই দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, আমি হচ্ছে খেলায় জিতে গেছি, হাই হাই আমরা আজকে ম্যাচটা হেরে গেলাম। এই যে প্রকাশ ভঙ্গিগুলো করি, উচ্ছ্বাস অথবা শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। উচ্ছ্বাস প্রকাশ করা মানে আনন্দ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এই ধরনের বাক্যগুলো আছে, ঠিক আছে। তাহলে এই কামনা বাসনা প্রকাশ করা একটু বলে রেখে দিচ্ছি। ইংরেজি এই হুকুম আদেশ এইগুলো করার বাক্যটাকে বলে ইম্পারেটিভ। প্রশ্ন জিজ্ঞাসা করাকে বলছে ইন্টারোগেটিভ। অনুরোধ হুকুম আদেশ এইগুলো হচ্ছে ইম্পারেটিভ। ইচ্ছা প্রকাশ করা এগুলো এটাকে বলছে অপটেটিভ। আর উচ্ছ্বাস প্রকাশ করা, আবেগ প্রকাশ করা, এইগুলোকে বলছে এক্সক্লেমেটরি, ঠিক আছে। এর মধ্যে জানো এই যে 5 রকম ভাবে আমরা কি করি? আমাদের মনোভাবটাকে প্রকাশ করি, একজনের সঙ্গে আর একজনের মনোভাব প্রকাশ করি। এই অংশগুলো যদি না থাকে মনোভাব প্রকাশ করতে পারি না। কেমন ভাবে পারি না বলো? আমি যদি বলি যে 1 গ্লাস জল দেবেন, এই কথাটা যদি না বলে, জিজ্ঞাসার চিহ্ন না দিয়ে বলি 1 গ্লাস জল দেবেন, দাঁড়ি, তাহলে তো জিজ্ঞাসা করা হলো না, তাহলে ওটাই তো হুকুম মতো হয়ে গেল, 1 গ্লাস জল দেবেন, এটা হুকুম হয়ে গেল। তাহলে এই যে মনের ভাবটাকে চেঞ্জ করবার জন্য, এক একজনের সঙ্গে এক এক রকমের ভাবে কথা বলবার জন্য, বা এক একটা বিষয়কে এক এক রকম ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার মনোভাবটাকে বোঝানোর জন্য আমরা এরকম 5 রকম ভাবে কথা বলি। কখনো আমরা সাধারণ কথা বলি, আমার নাম এই, আমার বাড়ি ওখানে, ঠিক আছে, অমুক ছেলেটি ভালো, এরকম আমার স্কুলের নাম এই, এরকম এরকম বলি। আবার কখনো আমরা জিজ্ঞাসা করি, তুমি কোথায় যাচ্ছ, তোমার বাড়ি কোথায়, তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, নাকি তোমরা এইচএস পরীক্ষা তুমি কি দেবে, এরকম এরকম জিজ্ঞাসা করি। তার সঙ্গে আবার প্রকাশ করি, তোমার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক কামনা করি, ঠিক আছে, আশা প্রকাশ করি। আবার বলি, এই ভালো করে পড়াশোনা করো, কিন্তু তাড়াতাড়ি করে পড়াশোনা করো, যেগুলো কাজগুলো দিয়েছি তাড়াতাড়ি করো, ঠিক আছে, এটাও করি। আবার এটাও বলি, স্যার আমাকে একটু শিখিয়ে দেবেন, বা আমাকে একটুখানি বাড়ি পৌঁছে দেবেন, এই যে অনুরোধগুলো করি, এরকম এরকম ভাবে। তেমনি আবার উচ্ছ্বাস প্রকাশ করি, দেখ আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে রে, এইগুলো করি। এইরকম 5 রকম ভাবে আবার দুঃখ প্রকাশ করি, হাই হাই বলছি, এটা বললাম, ঠিক আছে। তাহলে মোট কথায় 5 রকম ভাবে, মানে প্রকাশ ভঙ্গির দিক থেকে এরকম 5 রকম ভাবে আমরা ভাব প্রকাশ করি। তাহলে বাক্যের এই অংশগুলো থাকে। কিন্তু এই যে বাক্যগুলো, যত রকম বাক্য আছে খেয়াল করে দেখবে, আমরা যখন সারাদিন কথা বলি না, তখন কি করি? যত রকম বাক্য আছে সব বাক্যের মধ্যেই কিন্তু একটা হ্যাঁ থাকে অথবা আর একটা না থাকে। কি রকম? আমাকে একটু জল দেবেন, এইটা জিজ্ঞাসা করা বাক্য, ঠিক আছে। আবার যদি এটা করি, আমাকে একটু জল দেবেন না, এটাও করি। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব না। আমি খাচ্ছি, আমি খাচ্ছি না। আমায় কি বলে, আমরা খেলা করব, আমরা খেলা করব না। প্রতিটা বাক্য, যত ধরনের বাক্য আছে সবকিছুকেই যদি তুমি ভেবে দেখো, একটা হ্যাঁ অংশ আছে আর একটা না অংশ আছে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ,
ঠিক আছে, আর কি লাগছে, আমি যদি এই বাক্যটাকে এইভাবে দেখি, একটা বাক্য গঠন, এবার যদি বাক্য আমরা যদি গঠন করতে যাই, দেখো কত দ্রুত কত সহজে আমরা পারছি। তোমরা বুঝতে না পারলে কি করবে, বলবে যে স্যার আমি এই জায়গাটাকে আর সামনের ক্লাসে এই জায়গাটাকে আরেকবার একটু বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আমি সেইটার ওপর গুরুত্ব দিয়ে আরেকবার সেইটাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, কোনো সংকোচ করবে না, কমেন্টে জানাবে স্যার অমুক অংশটা আমি ভালো বুঝতে পারিনি, ওই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, আমি চেষ্টা করব, মানে কিন্তু সেটা সিরিয়াসলি করো, যে মানে যেটা যেটা নিয়ে ধরো তোমরা বললে, আমি সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখি, তোমরা তোমাদের কমেন্টকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি, পড়ি এবং সেই অনুযায়ী চেষ্টা করি তোমাদের যতটা পাশে থাকবার। কিন্তু এই বাক্য গঠন এবার যখন আমি করতে যাব, দেখো কি হচ্ছে, যদি একটা বাক্য হয় এরকম, এ হোয়াইট কাউ ইজ ইটিং গ্রাস ইন দ্য ফিল্ড, একটি গরু মাঠে, একটি সাদা গরু মাঠে কি করছে, ঘাস খাচ্ছে। এটা ধরো একটা বাক্য। এই বাক্যটাই যে এতক্ষণ উপরে যেগুলো বললাম, বাক্যের বিভিন্ন অংশ, নাউন প্রোনাউন এটা সেটা অমুকগুলো বললাম, দেখো এর মধ্যেই কিন্তু বাক্যের ওই অংশগুলো লুকিয়ে আছে, মানে কি পদগুলো লুকিয়ে আছে। বাংলায় যদি বলি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। আবার বলেছি কি সব বাক্যে যে সব কটাই থাকবে এমন তো না, যখন যেটা দরকার পড়বে। যেমন এই জায়গাটা দেখো, আমি নীল জামা দিয়ে বলেছিলাম, আমি নীল জামা পরে অফিস যাই বা স্কুলে যাই দৌড়ে দৌড়ে, ওইটা এমন একটা উদাহরণ বলছিলাম। এইটা তবে ইংরেজিতে একটা উদাহরণ বলছি, এ হোয়াইট কাউ। ঠিক আছে, তাহলে এই হোয়াইট কাউ এর মধ্যে দেখতে পাচ্ছি, এই হোয়াইট মানে একটা রঙের কথা বলছে, কাউ আছে, ইজ একটা আছে, ইটিং একটা আছে, গ্রাস একটা আছে, ইন একটা আছে, দি একটা আছে, ফিল্ড একটা আছে, এখানে দেখো এ একটা আছে। ঠিক আছে, তাহলে কি আমরা এই যে টোটাল জিনিসটা শিখলাম এতক্ষণ ধরে, এই জিনিসটা আমরা কি শিখছি, আমরা দ্রুত বাক্যে এগুলো তোমাদের চিনিয়ে দিচ্ছি জিনিসগুলো, কিন্তু মূলত আমাদের কাজ কি বলো, মূলত কাজ হচ্ছে আমরা দ্রুত বাক্য নিজের থেকে লিখবো এবং যেটা লেখা থাকবে সেটা দ্রুত বুঝতে পারবো। ঠিক আছে, সেটা কি কি করব এই ক্লাসের শেষে কিন্তু তোমাদের নেক্সট মানে কি কি বাড়িতে কি কি টাস্ক করবে সেটাও একটু বলে দেবো, সেটা মন দিয়ে করে রাখবে। ঠিক আছে, দেখো এ আমরা জানি একটা আর্টিকেল, ঠিক আছে, হোয়াইট একটা জানি একটা রং, একটা সাদা, হোয়াইট মানে সাদা, একটা রং মানে একটা অ্যাডজেক্টিভ, কাউ মানে একটা পশু মানে একটা নাউন, আচ্ছা ইজ একটা সাহায্যকারী ক্রিয়াপদ মানে একটা ক্রিয়া ভার্ব হিসেবেই বলতে পারো তুমি, ইট একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে সেটাও আমরা জানছি, গ্রাস দেখো আবার ঘাস সেটাও একটা নাউন, আচ্ছা ইন, ইন মানে আমরা কি শিখেছিলাম নানান রকম, যারা আমার সঙ্গে ক্লাস এতদিন করছো তারা তো জানোই, আর যারা অল্প স্বল্পও জানো, ইন হচ্ছে একটা প্রিপজিশন, যে এই প্রিপজিশন কি করে, কোন জিনিসকে কোন দিকে কোথায় ওপরে নিচে না কখন কখন কোথায় কিভাবে, ঠিক আছে, এইগুলো বুঝিয়ে দেয়। কোথায় না ফিল্ডে, ইন এই দেখো দি আবার একটা আর্টিকেল, ঠিক আছে, ফিল্ড একটা জায়গা সেটাও একটা নাউন। ঠিক আছে, তাহলে ইন, ইনটা কি করলো, ইন হচ্ছে তোমাকে মেনশন করে দিল যে কোথায়। ঠিক আছে, আর এইখানে কি দেখো, তাহলে এতগুলো অংশ যখন তুমি পেলে, এই জন্য এই উদাহরণটা তোমাদের জন্য রেখেছি, দেখো কত কিছু এই বাক্যটার মধ্যে তাহলে ঢুকে বসে রয়েছে। কিন্তু মেন আমার দেখানোর জায়গায় যেটা ছিল, আমি একটা অন্য পেন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আচ্ছা যদি হাইলাইটারটা হয় এইটা দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে, দেখা যাক কি হয়, আসছে না কেন, আচ্ছা এবার এসছে। দেখো এত কিছু লুকিয়ে থাকা সত্ত্বেও এইখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, এই ক্লাসটা এতক্ষণ করানোর মেন উদ্দেশ্য আমার যেটা কি বললাম, শিকড় খুঁজে বার করতে হবে গাছের। ঠিক আছে, শিকড়টা কোথায়, এইখানে দেখো বাক্যের ওই যে বললাম বাক্যের মূল অংশটা কোথায়। আচ্ছা তার আগে একটুখানি আগে একটা অংশ একটু দেখে নি, এর মধ্যে বাক্যের বিভিন্ন অংশ লুকিয়ে আছে দেখালাম না, এই অংশটা বাক্য আসল মূল গঠনটা কিভাবে হবে জানো, বাক্যটা গঠনটা হবে ইংরেজি বাক্য, একটাই জিনিস এই ক্লাসে মাথায় রাখো, সেটা হচ্ছে ওই যে একদম প্রথমে তোমাদের ক্লাসে বলছিলাম যে একটা কেউ একটা লাগবে যে কিছু একটা কাজ করবে।
তাহলে একটা কাজ, আর যে সেই কাজটা করবে আর তার দ্বারা যে কাজটা হবে, মূলত বাক্যের এই তিনটে অংশ। ঠিক আছে, তাহলে এই তিনটে অংশের মধ্যে কি একটা কর্তা যে কাজটা করছে, আর একটা কাজ, এই দুটো অংশ হলেও একটা বাক্য হয়। যে আমি যাই, এর মধ্যে কোনো কর্ম নেই। আমি কোথায় যাই যখন আসবে, স্কুলে যাই, তখন একটা কর্ম আসবে। ঠিক আছে, আমি খাই, আমি জল খাই, দুটোর মধ্যে তফাৎ কি? প্রথমটাতে কোনো অবজেক্ট নেই, আমি খাই, আমি একটা কর্তা, খাই একটা ভার্ব, ব্যাস মিটে গেল। কিন্তু আমি জল খাই, আমি কি তখন হয়ে যাচ্ছে কি? আমি খাই হলো হয়ে এবার কাকে খাই? জল খাই। কি খাই? জল খাই। তখন ওখানে একটা কর্ম বা অবজেক্ট এসে গেল। তাহলে বাক্যের, ইংরেজি বাক্যে কিভাবে গঠনটা হবে, রীতিটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এই সাবজেক্ট মানে কর্তা, তারপরে বসছে ভার্ব, তারপরে বসবে ব্যালেন্স যা থাকে অবজেক্ট। মাথায় থাকবে, প্রথমে বসাবো কাকে? সাবজেক্টকে। ঠিক আছে, তারপরে বসাবো ভার্বকে, তারপরে আমি ব্যালেন্স যা অংশ আছে সেইগুলো জুড়ে দেবো। তাহলে এইটা হচ্ছে মূলত মানে কি বলবো, গঠনটার রীতিটা। ঠিক আছে, এই রীতিতে এবার দেখো তো, এইখানে যদি আমরা খুঁজে বার করবার চেষ্টা করি যে বাক্যটার কথা বলেছিলাম, একটু উঁচু করে নি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই নিচের অংশটাও দেখতে পাবে, ওপরের অংশটাও দেখতে পাবে, আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমি হাইলাইট দিয়ে দেখাচ্ছি। এইখানে যদি আমরা খুঁজি, এত কিছু তো এই বাক্যটার মধ্যে রয়েছে। এই যে পুরো বাক্যটা, এ হোয়াইট কাউ ইজ ইটিং গ্রাস ইন দ্য ফিল্ড, অনেক কিছু রয়েছে এই বাক্যটার মধ্যে। খুব ভালো কথা, দেখলেই যে কি কি অংশ বাক্যের মধ্যে রয়েছে, মানে কোন কোন পদ ওর মধ্যে রয়েছে। কিন্তু বাক্যটার মূল অংশটাকে যদি আমরা মাটি থেকে খুঁড়ে বার করবার চেষ্টা করি, শিকড়টাকে, কোনটা দেখো, এই কাউ, এ হচ্ছে কর্তা, তাই না? কে কে ঘাস খাচ্ছে? কাউ। কে ঘাস খাচ্ছে? কাউ। তাহলে ও হচ্ছে কর্তা। আচ্ছা, এখানে দেখো একটা ভার্ব গুলো কোনগুলো? এই ইটিং, ইজ ইটিং, এখানে কতগুলো ভার্ব পেয়ে গেলাম আমি, তাই না? আর ব্যালেন্স একটা অংশ। তাহলে খেয়াল করে দেখো, কাউ ইজ ইটিং, গরু খাচ্ছে, এটুকু হচ্ছে বাক্যের আসল জায়গাটা। তাহলে এর আগে কি পড়ে আছে দেখো, এ হোয়াইট, এ হোয়াইট, এই অংশটা পড়ে আছে, এটা জোড়া হচ্ছে সামনে। কেমন গরু সেটা বোঝানোর জন্য, কটা গরু সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে বোঝানো হচ্ছে কি, গ্রাস ইন দ্য ফিল্ড, মানে কোথায় ঘাস খাচ্ছে আর কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। কোথায় খাচ্ছে? মাঠে খাচ্ছে। ডান দিক বাদিক মানে এক্সট্রা অংশ জোড়া হয়ে গেছে জাস্টতে। কিন্তু বাক্যের যে মূল অংশটাকে যদি আমরা বুঝি, বাক্যের যে মূল অংশ কোনটা তাহলে পড়ে থাকলো, যেটা ছাড়া বাক্যটা গঠনই হবে না। আমি যদি এটা বলি এ হোয়াইট, ভালো করে খেয়াল করো এই জায়গাটা, এ হোয়াইট, এই অংশটাকে বেছে নিলাম। ঠিক আছে, আচ্ছা, গ্রাস ইন দ্য ফিল্ড, তাহলে এ হোয়াইট গ্রাস ইন দ্য ফিল্ড, এর মধ্যে কোনো কাজের জায়গা নেই। এটাও হয়তো একটা বাক্য হবে, কিন্তু সে বাক্যটার অর্থ হবে না। এ একটা সাদা ঘাস মাঠে, এই অবধি হবে, সেটাও এক ধরনের বাক্য হবে। কিন্তু যে বাক্যটা মানে আমরা যে কাজ করা যে অংশটা বোঝাতে চাইছি, যে ভার্ব দিয়ে বাক্য গঠন, সেটা নয় এটা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম ধরো প্রবীর রায়চৌধুরী। ঠিক আছে, এটা বলতে গেলেও কিন্তু ভার্ব লাগবে, সাহায্যকারী ক্রিয়াপদ লাগবে। তাহলে আমরা কি পেলাম? বাক্যের মূল অংশ এই সাবজেক্ট আর ভার্ব, এই জায়গাটায় পেলাম। দেখতে পেলে ব্যালেন্স অংশগুলো কিন্তু আমার ওই কাজটাকে, ওই কর্তাকে এবং ওই কাজটাকে আরো ভালো করে বোঝানোর জন্য ব্যবহার করা হলো। বাক্যের সেই অংশগুলো সেই জন্যই কাজে লাগে। তাহলে আমাদের মূল দরকারটা কোন জায়গাটা? আমাদের মূল দরকারটা একটা সাবজেক্ট, আর এই সাবজেক্ট গুলো কি হয়? নাউন এবং প্রোনাউন। কাউ একটা নাউন, আমি একটা প্রোনাউন, মানে নামের পরিবর্তে যাকে বসানো হচ্ছে সেটাই প্রোনাউন, আমরা জানি। ঠিক আছে, তুমি, ওটাও একটা প্রোনাউন। তোমার নাম ধরা যাক যে কোনো একটা XYZ, তাহলে সেটা একটা নাম, সেই নামটা যখন হবে তখন সেটা নাউন। আর নামের পরিবর্তে যদি আমি বলি তুমি, সে, তারা,
এইগুলো হয়ে যাবে প্রোনাউন। তাহলে ওটা লাগছে কর্তাকে বোঝানোর জন্য। যদি গরুর জায়গায় একটা কুকুর হতো সেটাও একটা নাউন। তাহলে কর্তাকে বোঝানোর জন্য কি করতে হচ্ছে, একটা নাউন লাগছে, ঠিক আছে। আর লাগছে ভার্ব, আর লাগছে অবজেক্ট। এবার অবজেক্ট ছাড়াও তোমরা এতক্ষণ ধরে দেখলে অবজেক্ট ছাড়াও বাক্যর মূল অংশটাকে বজায় রাখা যায়। সেটা কি, এই সাবজেক্ট এবং ভার্ব। এই জায়গাটা যদি তোমার তৈরি থাকলো তাহলে দেখো শিকড়ের কাছাকাছি চলে এসেছি আমরা একদম, ঠিক আছে, বা বৃত্তের কেন্দ্রবিন্দুর কাছাকাছি চলে এসেছি। সাবজেক্ট আর এই ভার্ব, এই দুটো জিনিস যদি আমাদের তৈরি থাকে তাহলে আমরা বাক্য তৈরি করতে পারছি। কিভাবে পারছি, এইবার একটা জায়গা, এই যে ভার্বটা মানে কাজ, তো ওই তোমাদের আগে বলেছিলাম আমি স্কুলে যাই, আমি স্কুলে যাব, আর আমি স্কুলে গিয়েছিলাম, একটাই কথা হলো নাকি? না, একটার ঘাড়ে আর একটা যদি বসিয়ে দেওয়া হয়, একটার বদলে আর একটা বসিয়ে দিলে কি হবে? ও হবে না, সব তালগোল পাকিয়ে যাবে, মানুষের কাজকর্ম উল্টো পাল্টা হয়ে যাবে, এ ওকে তেড়ে যাবে, ওকে খামচে ধরবে, এই সমস্ত হবে। হ্যাঁ, তুই স্কুলে কেউ একজন অফিস চলে গেছে, গিয়ে বলছে আমি অফিস গিয়েছিলাম, এ তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তাহলে কি করতে হবে, না তুমি মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আমি দিয়েছিলাম, হয়ে গেছে কাজটা, বা আমার দেওয়া হয়ে গেছে, এবার যদি সেই ছেলেটি বলে আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, বাড়ির লোকজন তো হই হই করে উঠবে, কি সর্বনাশ, সেটা মানে পরীক্ষা দেয়নি, তাহলে এখনো পরীক্ষা দেবে, এরকম ব্যাপার হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এইটা ডিটারমিন করে কোথা থেকে, বা এটা বোঝা যায় দেব, পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়া একটা কাজ, ঠিক আছে, বা আমি যাব, যাওয়া একটা কাজ, আমি যাচ্ছি, বাংলাতে উচ্চারণ করি কিরকম ভাবে সেটা দেখাচ্ছি নিচে। তাহলে কাজের যে সময়টা, একটা সময়কে আমাদের বুঝে নেওয়া দরকার। তাহলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, কিন্তু ভার্বটা কোন টাইমে হচ্ছে, কোন সময়ে সেটা হচ্ছে, জাস্ট এইটুকু দরকার আগে। আর সেইটাকে কি বলা হয়, সেইটাকেই বলা হয় টেন্স বা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কথাটার মানে কি, ভজঘট কোনো ব্যাপার না, তুমি কাজটা কোন সময় করেছো সেটা জানিয়ে দাও, তুমি কোন টাইমে কাজ করেছো সেটা বলো। যাবে, যাচ্ছ, নাকি গিয়েছিলে, কোনটা, এটা একটা তো কোনো কিছু। তাহলে সেইটাই হচ্ছে ক্রিয়ার কাল, আর কিচ্ছু না। তাহলে আমরা যখন এই বাংলাতে, এবার খেয়াল করো, এই 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 ছকটাকে একটুখানি মজার ছক একটা খেয়াল করো। আমি যদি যাওয়া বলে একটা কাজ ধরি, ঠিক আছে, এই নিচটাতে দেখো, যাওয়া বলে আমি যদি একটা কাজ ধরি, এই যাওয়া কাজটাকে আমরা বাংলায় সাধারণ মানে কি বলবো, দৈনন্দিন জীবনে আমরা কত রকম ভাবে ব্যবহার করি বাপু, দেখো কত রকম উচ্চারণ আমরা করি। এই উচ্চারণটাই কিন্তু মাথায় রাখো, এটাই কিন্তু আসল, এই উচ্চারণগুলোই আসল, পরে বুঝবে কেন আসল বলেছি, ঠিক আছে। এবার দেখো, এই যাওয়া কাজটাকে আমরা কত রকম ভাবে সারাদিন ধরে বলতে পারি। কি বলি, যাই, যাও, মানে তোমার ক্ষেত্রে তুমি যাও, সে যায়, এরকম তিনটে উচ্চারণে বলি আমরা। আবার না, ওই বলেছি না প্রতিটি বাক্যে হ্যাঁও আছে আবার নাও আছে, হ্যাঁও বলা যায় নাও বলা যায়, এটা মাথায় রেখো। কিন্তু কি বললাম, প্রতিটি ধরনের বাক্যকে হ্যাঁও বলা যায় নাও বলা যায়, ঠিক আছে, এটা জিজ্ঞাসার ক্ষেত্রেও তাই। সরি, তাহলে কি হচ্ছে, যাই, যাও, যায়, এরকম উচ্চারণ করি সাধারণ ক্ষেত্রে, ঠিক আছে। আবার সেটাকে বলি যায় না, যাও না, সরি যাই না, যায় না, যাও না, এরকম বলি। আবার দেখো, এটাকে আবার অন্য যেই সময়টা পাল্টে যাচ্ছে, মানে ওটা সাধারণ, আর যখন সে কাজটা করছি তখন আমরা কি বলি, যাই না, তখন কি বলি, যাচ্ছি, তখন বলি যাচ্ছি, যাচ্ছ, বা যাচ্ছ, তুমি যাচ্ছ। আর অন্য ক্ষেত্রে কি বলি, যাচ্ছে। আর ওগুলোর ক্ষেত্রেও না ব্যবহার হয়, যাচ্ছি না, যাচ্ছ না, যাচ্ছে না। তেমনি সবে গিয়েছি, এরকম একটা ক্ষেত্রে কি বলা হয়, সরি এটা গিয়েছে হবে না, গিয়েছি হবে, কি বলি, গিয়েছি, গিয়েছো, গিয়েছে। তাহলে কি বলবে, এখানে একটু অন্যরকম ভাবে বলবে না, যাইনি, যাওনি, যায়নি,
ঠিক আছে, এর না গুলো এই যায় দিয়ে হবে। একটা কথা আমি একটু লিখে দিই, এখানটা লিখতে ভুলে গেছিলাম। এই যায় কথাটা আসে বাংলাতে, ঠিক আছে, বাংলাতে এই যায় কথাটা আসে। তাহলে যাইনি, যাওনি, যাও না, বা কি বললাম, যাইনি, যাওনি, আর এক্ষেত্রে কি যায়নি। এরকম 3 রকম বলি। এই উচ্চারণগুলো কিন্তু মাথার মধ্যে রাখো, আর এই টোটাল যেগুলো বলছি টুকটাক নোট নিয়ে নাও খাতায়, ঠিক আছে। আর আবার বলছি, গ্রামারের ডিটেল ক্লাস আমার প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে চ্যানেলে। এই চ্যানেলে লার্ন ইংলিশ প্লেলিস্টটা ক্লিক করবে, ওতে দেখবে পরপর পরপর সমস্ত গ্রামারের ক্লাসগুলো দেওয়া আছে, ডিটেলগুলো। একটু সময় নিয়ে যারা আর একটু ডিটেলে পড়তে চাও, এই থিওরিতে, মানে গ্রামার বইয়ের মতো করে একটু থিওরি দিয়ে দিয়ে পড়বে। আমি সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে ঠিক এরকম ভাবে আরো আরো উদাহরণ দিয়ে আমি সেখানে বুঝিয়ে দিয়েছি। কিন্তু এটা আমি চাইছি দ্রুত শিখবো। এর বাদে আর কি করি, যে কাজটা করা হয়ে গেছে সেখানে আমরা কি বলি, তখনও কি বলি, যাই। ধরো গতকাল গিয়েছিলাম, তখন কি বলবো আমি যাই? না। গতকাল তার বাড়ি গিয়েছিলাম, সেটা আমি বলবো আমি যাচ্ছি? কখনো না। তাহলে কি বলবো, গিয়েছিলাম, গিয়েছিলে, আর গিয়েছিল। সেম ওই না দিয়ে বলে দেওয়া যাবে, যাইনি, মানে কাল যাইনি, যাওনি, যাও না, বা যাওনি, এরকম, বা যাইনি, ঠিক আছে, এরকম উচ্চারণ করি। আর একটা কি, যাচ্ছিলাম, মানে অতীতে তখনও করছিলাম কাজটা, ঠিক আছে। কি করছিলাম, ওটা পরশুদিন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, পরশুদিন আমি ভৌত বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলাম। দিয়েছিলাম একটা কথা, আবার দিচ্ছিলাম, সেটাও তো আমরা বাংলায় বলি। তাহলে এই উচ্চারণগুলোই কিন্তু বাক্য গঠনের আসল জায়গা। বাংলায় আমরা যেভাবে উচ্চারণ করি সেটাই করতে থাকো, ওর মধ্যে দিয়েই ইংরেজি শিখে নেব, এটাই চ্যালেঞ্জ। সেমলি ওগুলোর ক্ষেত্রে আমরা না বলি, মুখে মুখে উচ্চারণ করে দেখো, যাচ্ছিলাম, যাচ্ছিলে, যাচ্ছিল, ওগুলোকে না করে দাও, যাচ্ছিলাম না, যাচ্ছিলে না, যাচ্ছিল না, ঠিক আছে। তেমনি যাবো, আমি অফিসে যাবো, বা আমি স্কুলে যাবো, কলেজে যাবো, যেখানে যেখানে খুশি যাবো, যাবে, এটাও বলি, তুমি যাবে বা তুমি যাবে। আর সে যাবে বা তারা যাবে, এগুলো আমরা বলি, ঠিক আছে। তেমনি সেগুলোর ক্ষেত্রে আর না বলা যায় কি, যাবো না, যাবে না, যাবে না, ঠিক আছে। এরকম এই যে উচ্চারণগুলো আছে, এই উচ্চারণগুলোতে একটা জিনিস কি খেয়াল করলে, একটা কাজ এই যাওয়া, ঠিক আছে, এই যাওয়া কাজটাকে মেনশন করেছিলাম। শুধু এই যাওয়া কাজটা যেই যেই টাইম পাল্টে গেল, উচ্চারণগুলো পাল্টে গেল। এটা কি খেয়াল করছো? এটা মন দিয়ে খেয়াল করো, এটাই আসল 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 জায়গা। যেই টাইমটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, হয় সামনের দিকে অথবা পিছনের দিকে, টাইমকে যখন দেখা হচ্ছে বা সামনে দেখা হচ্ছে, কি অতীত দেখা হচ্ছে বা ভবিষ্যৎ দেখা হচ্ছে বা এই মুহূর্তটা দেখা হচ্ছে, প্রতিটা উচ্চারণ কেমন পাল্টে যাচ্ছে এখানটায়। কখনো সেটা যাই, কখনো সেটা গিয়েছিলাম, কখনো সেটা গিয়েছি, কখনো সেটা যাচ্ছিলাম। তাহলে কাজটা কোনটা? যাওয়া। উচ্চারণগুলো কিরম কিরম পাল্টে গেছে দেখো, এটা যাই, এটা গিয়ে, গিয়ে কথাটা এসে গেল তার মধ্যে, কোথার থেকে গিয়েছিলাম, মানে কি সেটাও যাওয়া কাজটাই বোঝাচ্ছে, কিন্তু উচ্চারণটা একদম আলাদা। তাহলে ভাবো, বাংলাতে যদি এরকম ভাবে চেঞ্জ হয়, ইংরেজিতে জানো তো এইগুলো চেঞ্জ করা আরো অনেক সহজ, কঠিন নয়, উল্টোটা। বাংলাতে যাওয়া কথাটাকে তোমায় ভেবে বলতে হচ্ছে, আচ্ছা যখন অতীতে হয়ে যাচ্ছে তখন কি গিয়েছিলাম হবে না, তো তখন হবে গিয়েছিলাম। তাহলে একটা শব্দ নতুন তৈরি হয়েছে ওখানে, গিয়েছিলাম, নতুন একটা শব্দ তৈরি হয়ে আমাকে বোঝাতে হলো যে ওটা অতীতে আমি করেছিলাম। ইংরেজিতে ব্যাপারটা এরকম না, আরো খানিকটা সহজ, টুকটুক সামনে কিছু জুড়ে দিলে ব্যাপারটা বোঝানো হয়ে যায়, ঠিক আছে। সেইটা এইভাবে ইংরাজি বাক্য তৈরির সময়, তৈরিটাও কিন্তু আমাদের কি করে, টাইমের ওপর নির্ভর করে, সময়ের ওপর নির্ভর করে, ঠিক আছে। এই সময়ের ওপর নির্ভর করে বলেই কিন্তু আমাদেরকে কি করতে হয়, যে আমাদের অনেক ক্ষেত্রে মানে আমাদের এই যে বাক্য গঠনের সময় ভার্বের ওপর আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয়। কেন? তাহলেই ঠিকঠাক
কোন টাইমে আমি বোঝাতে চাইছি কাজটা ঘটছে সেটা বোঝাতে পারি। এবং বুঝতেই পারলে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যদি আমি কাজটা কোন টাইমে হয়েছে সেটাই না বলি, তাহলে সব খিচুড়ি পাকিয়ে যাবে, তাহলে তো বোঝাই যাবে না কোন বাক্যটা কি, রাইট? তাহলে এইভাবে আমরা কিন্তু প্রথম অংশটা বাক্যের ফর্মুলাটা শিখলাম, কিভাবে তৈরি হবে বাক্যটা, বোঝা গেল? আর এর সঙ্গে একটা বিষয় খুব জরুরি, সেটা জাস্ট মাথায় নিয়ে রেখে দাও। কি বলছি? আমি আমরা, সেট, তিনটে সেট মাথায় রেখে দাও। আমি আমরা, এরা হচ্ছে সবার উপরে, ঠিক আছে? তুমি তোমরা, এ হচ্ছে তার মাঝখানে, সে তারা, এ হচ্ছে সব নিচে। এই সেটটাকে মাথায় রেখে দাও। তাহলে আমি আমরা এটাকে বলছে, আমরা বাংলাতে কি পড়েছি? পুরুষ পড়েছি, ঠিক আছে? এইটা বাক্য তৈরির ক্ষেত্রে খুব লাগবে। সেই জন্য এই অংশটা জাস্ট এইভাবে আমি যেভাবে সব করে দিয়েছি, এই অংশটুকু মনে রেখে, কাকে ফার্স্ট পার্সন বলে, কাকে সেকেন্ড পার্সন বলে, কাকে থার্ড পার্সন বলে, জাস্ট এইটুকু মাথায় রেখে দাও। কি? আমি আমরা, এটা ফার্স্ট পার্সন, তুমি তোমরা, ভাবলেই বুঝতে পারবে আমি মানে তো সবার আগে, আমি মানে সবার আগে, আমি আর আমরা সবার আগে থাকবো, ঠিক আছে? লাইনে সবার আগে থাকবো, খেতে বসবো সবার আগে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? পরীক্ষা আমি সবার আগে লাইনে গিয়ে আগে ক্লাসে ঢুকবো, আমি সবার আগে, আমি আমরা সবার আগে। এরপরে কি হচ্ছে? তুমি, আচ্ছা ঠিক আছে, আমি তো হলো, এবার তুমি এসো। আমি যেই হয়ে গেছে সঙ্গে সঙ্গে মনে পড়ে কি? তুমি তোমরা, তোমরা এসো আমার সঙ্গে। আচ্ছা, এই সমস্ত যখন হয়ে গেল, আচ্ছা এসব হয়ে গেছে, ঘর ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ওই যে সে বা তারা, তারা আসুক। তাহলে এই তিনটে স্টেপ, আমি আমরা, তুমি তোমরা, সে তারা। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তারা থার্ড পার্সন, ঠিক আছে? জাস্ট এই ছকটাকে মাথায় রেখে দাও, তারপরে দেখাচ্ছি কত সহজে হবে জিনিসগুলো। আর এর সাথে একটা জিনিস মাথায় রাখো, আচ্ছা আমরা তো যে কোনো জিনিসকে কি করবো, তোমার সংখ্যায় বোঝাই না। আচ্ছা, আমি যখন বললাম আমি, এ দেখো আমি একটা, আমি, আমার সঙ্গে যখন আরেকজন হয়ে গেল আমরা, মানে এটা মাথায় রেখে দাও, একটা আর একের অধিক, এইখানে বলে দিয়েছি। কি বললাম? যে কোনো একটা কিছু আর একের বেশি কিছু। একটা কিছুকে বলছে কি? সিঙ্গুলার বা একটি, আর একের বেশি যেই হয়ে যাচ্ছে সেটাকে বলছে প্লুরাল বা বহুবচন, বহুবচন, ঠিক আছে? তাহলে এই টোটাল, এই মাত্র এই কটা জিনিস জেনে রেখে দাও, তাহলে এই কয়েকটা জিনিসে তোমরা আশা করি অনেকটা ক্লিয়ার হলো। এইবার নেক্সট ক্লাসে এটাকে নিয়ে তো এত দূর এগিয়ে গেলাম, আমি তোমাদের বলেছি না, গুনতে থাকো, দিন গুনতে থাকো, ঠিক আছে? এইটা জাস্ট ফার্স্ট ডে, প্রথম দিনে এত কিছু জেনে গেলাম ভিতরকার, এবং নিশ্চয়ই কঠিন লাগেনি, আমি অনেক সহজ করে এগিয়ে গেছি, অনেক সহজ এগিয়ে গেছি। বাক্যের এই অংশগুলো কি জানলাম আমি, লাগছে কি আমার, লাগছে আমার সাবজেক্ট লাগছে, একটা ভার্ব লাগছে, ব্যাস। আর ভার্বটাকে কি করবো, ভার্বটা কোন টাইমে হচ্ছে এইটা জানবো। কনক্লুশনে বলছি এই ক্লাসটা, লাগছে একটা কর্তা, সঙ্গে একটা ক্রিয়া মানে একটা কাজ, কর্তা মানে একটা লোক, একটা পার্সন, একটা কিছুকে লাগছে যে কাজটা করে, আর লাগছে একটা ভার্ব মানে একটা কাজ। এই দুটো জিনিস লাগছে। আর এর সঙ্গে সামান্য কয়েকটা জিনিস বুঝে রাখতে হচ্ছে, কি যে আমি আমরা, তুমি তোমরা, সে তারা, এই একটা ছক মাথায় রাখতে হচ্ছে। আর কি মাথায় রাখতে হচ্ছে, এটুকু মনে রাখতে হচ্ছে, যে কোনো জিনিস একটা হয় আর একের অধিক হয়, জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখছো। আর আমরা জানলাম কি, যে কোনো বাক্যকে বোঝাতে গেলে সময় মানে কাজের সময়টা বলাটা খুব জরুরি, এই কথা জানলাম। আর ব্যালেন্স বাক্যের সঙ্গে যেগুলো থাকে, সেটা অবজেক্ট হতে পারে, বাক্যের অবজেক্ট বাদেও আরো অংশ থাকতে পারে, সেগুলো বাক্যের অতিরিক্ত অংশ, ওগুলো আমি জুড়ে দিতেই পারবো যখন তখন, ঠিক আছে? আমি যদি এইটুকু শিখে যাই যে এ কাউ, কোথায় গেল দেখিয়েছিলাম, কোথায় একটা, হ্যাঁ, আমি যদি এইটুকু শিখে যাই এ কাউ ইজ ইটিং, এ কাউ ইজ ইটিং, এটা যদি আমি শিখে যাই, বা শুধু কাউ ইজ ইটিং এই কথাটা যদি শিখে যাই, তাহলে কেমন গরু, এ হোয়াইট, এ হোয়াইট কথাটা আমি বসিয়ে দিতেই পারবো। গ্রাস ইন দা ফিল্ড, এটা আমি বসিয়ে দিতেই পারবো, পরে শিখে নিচ্ছি সেগুলো। আগে আসল অংশটা আমি লিখতে পারবো, দু কলম লিখতে পারবো, সেই জায়গাটা
শিকড়টা কোনটা? শিকড়টা হচ্ছে এই জায়গাটা, কাউ ইজ ইটিং, এটাই না, এটা একটা উদাহরণ দিয়ে দেখালাম। এই শিকড়ের জায়গাটা হচ্ছে অনলি সাবজেক্ট আর ভার্ব, আর সাবজেক্টের জন্য কি লাগছে? নাউন আর প্রোনাউন, আর ওদিকে লাগছে ভার্ব। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার নেক্সট ক্লাসে একদম আরো সরাসরি, আরো সুন্দরভাবে, আরো সহজে, আরো বহু কিছু শিখে নেবো খুব দ্রুত, ঠিক আছে। তাহলে চ্যালেঞ্জ তোমরাও নাও, চ্যালেঞ্জ আমিও নিয়েছি, দ্রুত ইংরাজি শিখছি। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, চেষ্টা করছি তোমাদের সঙ্গে এগিয়ে যেতে, তোমাদের যতটা সম্ভব, তোমাদের জানি না কতটা কি পাশে থাকতে পারছি, কিন্তু চেষ্টাটা আমি করছি। এবং এটা আমার ইচ্ছাও যে এই ক্লাসের মাধ্যমে বহু মানুষ যেন আগামী দিনে ইংরাজিটা কাজ চালিয়ে নেওয়ার মতো শিখে যেতে পারে। কাজেই এই ক্লাসটা যারা দেখছো, অন্য কোনো পারপাসে বলছি না, একটু বৃহৎ পারপাসেই বলছি। বহু ছাত্রছাত্রী আছে, তাদেরকেও পড়া দেখিয়ে দেওয়ার নেই। বহু মানুষ আছে যারা এই সমস্ত জিনিসগুলো হয়তো একটু জানতে পারলে ভালো হয়। এখন তো মোবাইল ফোন সবার হাতে হয়ে গেছে, তোমরা একটুখানি ক্লাসটাকে শেয়ার করো। আর যারা দ্রুত ইংরেজি শিখতে চাও, দ্রুত আরো বহু কিছু শিখতে চাও, আমার তো অনেক কিছু বিষয়ের উপর ক্লাস থাকে, তারা ক্লাসটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ওই যে বললাম, গ্রামারের ক্লাস আমি কিন্তু আমার নেওয়া অলরেডি আছে লার্ন ইংলিশ প্লে লিস্টে এই চ্যানেলের। সেইখানটায় যাও, গিয়ে একদিনে না, একটু একটু করে এক এক দিন এক একটা ক্লাস দেখে দেখে এগো, খুব সহজে আমার জিনিসগুলো আরো ডিটেলে বোঝানো আছে। তাহলে এইটার সঙ্গে যদি ওগুলো করতে দেবো না, তাহলে আরো মজবুত হয়ে যাবে, আরো দ্রুত হবে, ঠিক আছে। চলো আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলোর মাথার মধ্যে রাখো, মাথায় রাখো, একটু একটু লিখে নাও, তাহলেই হবে, ঠিক আছে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিও এর থেকে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে। খুব দ্রুত এগোচ্ছি আমরা, এগোতে থাকবো, সফল হব সবাই মিলে।